দেখেছো এই প্লাজমা মেমব্রেনটাকে আমরা অনেক বড় করে রেখেছি, এখানেও ঠিক প্লাজমা মেমব্রেনটাকে অনেক বড় করে দেখানো হয়েছে। আর এটা হলো কোষের বাইরে, আর এটা হলো কোষের ভিতরে, ইনসাইড মানে ভিতরে, এটা হলো বাইরে। ওকে, এখন দেখো লেসিথিনটা কি। লেসিথিনটা হচ্ছে একটা ফসফোলিপিড। তোমরা জানো যে লিপিডের সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে আমরা ফসফোলিপিড বলি, তাই তো? তাহলে লেসিথিনটা হচ্ছে একটা ফসফোলিপিড, এখানে বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিডটা এখানে বাহক হিসেবে কাজ করে, আয়নের বাহক হিসেবে কাজ করে। তাহলে সে কি করে দেখো, সে হচ্ছে কোর ঝিল্লির, এটা হচ্ছে বাইরের তল। তোমরা জানো যে এখানে দুইটা তল আছে, একটা হচ্ছে বাইরের তল আর একটা হচ্ছে ভেতরের তল। ওই যে সাইটোক্রোমের মতবাদের ক্ষেত্রে যেরকম আমরা বলেছিলাম বাইরের তল এবং ভেতরের তল, ঠিক সেম এখানে লেসিথিনটা হচ্ছে বাইরের তল থেকে ভেতরের তলে যায়, আয়ন নিয়ে যায়, আয়নগুলোকে ভেতরের তলে নিয়ে যায়, নিয়ে সেখান থেকে আয়নগুলোকে ভেতরে মুক্ত করে দেয়। তাহলে দেখো এই লেসিথিনটা, এখানে দেখো লেসিথিনটা হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন, এই দুটা আয়ন লেসিথিনের সাথে যুক্ত হয়, দেখো বাইন্ড করে সংযুক্ত হয়। ওকে, তাহলে লেসিথিন হচ্ছে এই দুইটা আয়নকে গ্রহণ করে লেসিথিনেজ এনজাইমের সাহায্যে সে এই বাইরের তলটাকে অতিক্রম করে সে ভেতরের তলে চলে যায়। ভেতরের তলে যে লেসিথিন ভাগ হয়ে যায়, দুইটা যৌগ তৈরি করে, একটা নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড আর একটা নাম হচ্ছে কোলিন। দুইটা যোগে রূপান্তরিত হয় এবং সে যে দুইটা আয়নকে ক্যারি করে নিয়ে আসছে সেই দুইটা আয়নকে কোষের ভেতরে মুক্ত করে দেয়। দেখো দুইটা আয়ন কিন্তু ভেতরে চলে গেছে, ঠিক আছে? সে কিন্তু ঝিল্লির মধ্যেই আছে, সে কিন্তু বের হয় নাই, সে ঝিল্লির মধ্যেই আছে। ফসফোলিপিড তো, তাই না? ফসফোলিপিড আমি জানি কোষ ঝিল্লির মধ্যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, তাই না? সেই ফসফোলিপিড লেসিথিন তাহলে কি করলো, এদেরকে বাইরের দিকে, ভেতরে এদেরকে মুক্ত করে দিল, ক্যাটায়ন এবং অ্যানায়নকে মুক্ত করে দিল। মুক্ত করে দিয়ে সে নিজে ফসফোটাইডিক অ্যাসিড এবং কোলিন তৈরি করলো। এবার সেই কোলিনটা আবার দেখো আবার এসিটাল তৈরি করে, এসিটাল থেকে আবার সে লেসিথিনে রূপান্তর হয়ে যায়। আবার সে আয়নকে নিবে, আবার সে এদিকে যাবে যে ফসফোটাইডিক অ্যাসিড এবং কোলিন তৈরি করবে, করে আবার সেভাবে বারবার এভাবে চলতে থাকবে, এভাবে করে আয়নগুলোকে সে ভিতরে নিয়ে যায়। এই যে দেখো আয়নগুলো বাইরে ছিল, আয়নগুলো ভেতরে চলে যায়। এই হচ্ছে লেসিথিন বাহক ধারণা। এটা কি খুব কঠিন কিছু? সহজ, ঠিক আছে? স্যার আজকে কি এখান থেকে শুরু করছিলেন? একটু বলবেন? বুঝি না স্যার এসিটাইলের বিষয়টা। এসিটাইলের দরকার নাই, এটা একদম আমি সংক্ষেপে এটা বোঝানোর চেষ্টা করি। এটা কখনো আসবে না, তোমরা দেখবা বইয়ের মধ্যে খুব ছোট্ট করে 2-3টা লাইন লিখে দেওয়া আছে, এটা কখনো আসবে না। এটা এমনিতেই জাস্ট খালি তোমাদেরকে বোঝানোর জন্য আমি ডায়াগ্রামের সাহায্য নিচ্ছি। আমি অনেক সময় ডায়াগ্রাম দেখাই না, ঠিক আছে? ডায়াগ্রামটা দেখাই না, জাস্ট এমনি মুখে বলে দিই। এই যে এখানে এটিপি দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে এসিটাইলের উপরে? ও আচ্ছা, এখানে এটিপি ব্যবহার হয়, এটিপিটা এখান থেকে এখানে আসতে এটিপি খরচ হয়, সেজন্য এটা সক্রিয় পরিবহন, ঠিক আছে? সক্রিয় পরিবহন বলছি কারণ তা এখানে তো এটিপি লাগবে। জি স্যার। আচ্ছা আরেকবার আরেকজন জানতে চাইছে, আমি আবার বলছি, খেয়াল করো। লেসিথিন হচ্ছে এখানে বাহক, হ্যাঁ, লেসিথিন বাহক, সেটা আয়নের বাহক। কার বাহক? কাকে বহন করবে? আয়নকে বহন করবে। তাহলে আয়নকে বহন করতে হলে আয়নের সাথে যুক্ত হতে হবে। তাহলে সে আয়নের সাথে যুক্ত হয়, এই যে দেখো এই দুটি আয়ন, অ্যানায়ন এবং ক্যাটায়ন লেসিথিনের সাথে যুক্ত হয়, হয়ে লেসিথিনটা বাইরের তল থেকে ভেতরের তলে চলে যায়। এই যে ভেতরের তলে যাচ্ছে, ভেতরের তলে যে দুইটা যৌগে সে ভাগ হয়ে গেল, একটা ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করলো আর একটা হচ্ছে কোলিন তৈরি করলো, এবং একই সাথে যে দুইটা আয়নকে সে ক্যারি করে নিয়ে আসছে সেই দুইটা আয়নকে বাইরের ভেতরের তলে সে মুক্ত করে দিচ্ছে। মিউট করে রাখো। ভেতরের তলে দুইটা আয়নকে সে মুক্ত করে দিল, করে দেওয়ার পরে সেই যে কোলিনটা তৈরি করলো সে কোলিনটা আবার এসিটাইলের মাধ্যমে আবার লেসিথিন রূপান্তর হয়ে যায়। এভাবে করে এই প্রক্রিয়াটা বারবার চলতে থাকে এবং আয়নগুলোকে ভেতরে স্থানান্তর করে। এটাকে আমরা লেসিথিন বাহক ধারণা বলছি। আর লেসিথিনটা হচ্ছে বেসিক্যালি একটা ফসফোলিপিড। ওকে, তাহলে আমাদের এই সক্রিয় পরিশোষণের যে 3টা মতবাদ আছে সেই 3টা মতবাদ আমরা শেষ করেছি। একটা ছিল সাইটোক্রোম পাম্প মতবাদ, আর একটা ছিল প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট, আর থার্ড এটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। 3টা। হ্যাঁ বলো স্যার। লেসিথিন হচ্ছে ফসফোলিপিড স্যার। ইয়েস, তাহলে এই 3টা মতবাদ আমরা শেষ করলাম। বলো স্যার অ্যাসিটাইল কি স্যার ফসফোটাইডিক অ্যাসিড আর কোলিন থেকে বিক্রিয়ায় উৎপন্ন হয় নাকি শুধুমাত্র কোলিন থেকে অ্যাসিটাইল তৈরি হয়? আচ্ছা, এটা কোলিন থেকে, এই যে কোলিন থেকে মাঝখানে আরো কিছু ঘটনা আছে, এগুলো দরকার নাই, জাস্ট এসিটাইল থেকে
লেসিথিন তৈরি হয়। ঠিক আছে, এগুলোর স্ট্রাকচার আমি দেখাচ্ছি না তোমাদের, কারণ দরকার নাই, শুধু শুধু তোমাদের প্রেশার দিয়ে তো লাভ নাই তোমাদের উপরে। ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য ডায়াগ্রামটা আমি নিছি, আর কিছুই না। তোমরা শুধু মাথায় রাখবা লেসিথিন আয়নকে রিসিভ করবে, ভেতরে দিয়ে দিবে, আবার নিজে দুইটা যৌগ তৈরি করবে, আবার সেটা আবার লেসিথিন রূপান্তর হবে। এভাবে করে এই প্রক্রিয়াটা বারবার করে সে আয়নগুলোকে স্থানান্তর করে। ওকে, স্যার কোলিন কি শুধু অ্যানায়নই ভিতরে দিবে? অ্যানায়ন ক্যাটায়ন দুইটাকে সে ভেতরে দিবে। এবার আসা হচ্ছে, আমরা চলে যাব হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলো আমরা একটু একটু করে বলছি, খেয়াল করো। প্রথম যে মতবাদটা আছে সেটার নাম হচ্ছে ব্যাপন মতবাদ। ব্যাপন মতবাদ। এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার বহিস্থ দ্রবণ। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কোষস্থ দ্রবণ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষঝিল্লি। আচ্ছা, ব্যাপন মতবাদ অনুযায়ী যেটা হয়, কোষের বাইরে ব্যাপন মতবাদ অনুসারে যেটা হচ্ছে বহিস্থ দ্রবণের মধ্যে অনেকগুলো আয়ন আছে, যে কোনো আয়ন হতে পারে। ধরো সোডিয়াম আয়ন, এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন আছে। ওকে, সোডিয়াম আয়ন আছে। এখন এই সোডিয়াম আয়ন যেহেতু বাইরে বেশি আছে, ভেতরে কোষস্থ দ্রবণের মধ্যে নাই অথবা কম আছে, বাইরের চেয়ে কম থাকতে পারে অথবা নাও থাকতে পারে, তাহলে এই সোডিয়াম আয়ন ভেতরে প্রবেশ করবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কারণ ব্যাপন প্রক্রিয়ায় ঘনমাত্রার ভিন্নতা থাকলে সবসময় যেখানে বেশি থাকে বেশি থেকে কমের দিকে যাবে, এটা ইউনিভার্সাল রুল। কাজেই এখানেও সেটা প্রযোজ্য হবে, এখানে বেশি আছে এখানে কম, কাজেই সোডিয়াম আয়ন ভেতরে যাবে। সোডিয়াম আয়ন কেন, যে কোনো আয়ন বাইরে বেশি আছে ভেতরে কম আছে, এটা ভেতরে যাবেই, যতক্ষণ পর্যন্ত না দুই দিকের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রবাহটা বা এই ধারাটা অব্যাহত থাকবে। এইটাকে আমরা বলছি ব্যাপন মতবাদ। তাহলে এটা হলো নিষ্ক্রিয়, এখানে কোনো শক্তির কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে ব্যাপনের যে ব্যাপারটা, ব্যাপন নরমালি যেভাবে হয় সেভাবেই হবে। এবার আসো হচ্ছে 2 নাম্বার। তাহলে ব্যাখ্যার ক্ষেত্রে কিভাবে হবে? ব্যাখ্যা এটাই বলবা, মানে ব্যাপনের ব্যাখ্যাটা দিয়েই কিছু বলে দেবো এভাবেই? হ্যাঁ, বলবা যে আয়নের বেশি থেকে কমের দিকে যাবে, ছোট্ট করে বলবো। ব্যাপনের সমস্যা কোনো পর্দা থাকে না, কিন্তু এখানে সেল মেমব্রেন আছে, এটা অবিশ্রবণের শর্ত। আচ্ছা, অবিশ্রবণও কিন্তু এক ধরনের ব্যাপন। জি স্যার। বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, এবার আসো। স্যার এটা বক্স কি কোনো এক রকমের কোষ ধরে নিচ্ছি আমরা? বক্স বুঝি নাই, জোরে বলো, একটু লাউডলি বলো। আমি স্যার সেল মেমব্রেনটা যে বক্স আকৃতি, এটা ভিতরে এটা কি আমরা একটা এক ধরনের কোষ ধরে নিচ্ছি? না না, সেল মেমব্রেন কি কোষ হবে কেন? সেল মেমব্রেন কোষের অংশ। সেল মেমব্রেন কি কোষ হতে পারে? না স্যার, মানে ওই যে সেল মেমব্রেন তো কোষের বাইরে থাকে না, তো ওই ভিতরের অংশটাকে কি কোষ ধরে নিচ্ছি আমরা, ওইটা জিজ্ঞেস। এটা না, এটা কোষ না, এটা কোষ। এই যে কোষস্থ হবে, এটা কোষ, এটা কোষের ভিতরে। এটা সেল মেমব্রেনটাকে আমি মোটা করে আঁকছি, কারণ আমি এখানে আরো অনেক কিছু দেখাবো, এই জন্য আমি একটু মোটা করে আঁকছি। ভিতরে কিছু দেখাবো পর মতবাদগুলোতে। ঠিক আছে।
আচ্ছা, তারপরে আসো হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। স্যার বলো বলো। স্যার কোষস্থ দ্রবণে যদি স্যার ঘনত্বটা বেশি হয় তাহলে কি স্যার কোষ থেকে বাইরে আসতে পারবে স্যার? বাইরে আসবে না, বাইরে আসবে কারণ কোষের তো ভেতরে দরকার তার। আসলে খেয়াল করো, সবসময় বেশি হয় আসলে তোমার ইয়েটাই বেশি হয়, মানে সক্রিয় পরিশোষণটাই আসলে বেশি হয়। বেশি তোমাদের বলছি কিনা জানি না, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কোষের ভেতরে আসলে কম থাকে, বাইরে বেশি থাকে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আয়ন বিনিময় মতবাদ। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে একটা এক্সচেঞ্জ বা বিনিময়ের একটা ব্যাপার আছে। তো সেটা বিনিময়টা কিভাবে হবে? ধরো এটা হচ্ছে বাইরের দ্রবণ, আর এটা হলো কোষস্থ দ্রবণ। ধরো বাইরের দ্রবণে, ধরো এখানে ধরো ভেতরের দ্রবণ থেকে ধরো মানে কোষস্থ দ্রবণ থেকে একটা হাইড্রোজেন আয়ন কি হলো, বাইরে আসলো, ভেতর থেকে বাইরে আসলো। ঠিক তার পরিবর্তে একটা ক্যাটায়ন ভেতরে প্রবেশ করলো। ঠিক আছে, একটা ক্যাটায়ন ভিতরে প্রবেশ করলো, একটা হাইড্রোজেন আয়ন বাইরে আসলো, একটা ক্যাটায়ন ভিতরে গেল। বিনিময়, ক্যাটায়নের জন্য ক্যাটায়ন, অ্যানায়নের জন্য অ্যানায়ন। এখন ধরো একটা অ্যানায়ন কি হলো, বাইরে আসলো, একটা অ্যানায়ন বাইরে আসলো, ধরো এটা হাইড্রোক্সিল আয়ন বাইরে আসলো। এবার ধরো তার পরিবর্তে একটা অ্যানায়ন ভিতরে চলে গেল, ধরো সেটা কি হতে পারে, ধরো মোস্ট কমন একটা আয়ন ক্লোরাইড ভিতরে যাচ্ছে। তাহলে দেখো একটা আসতেছে একটা যাচ্ছে, একটা ক্যাটায়ন আসতেছে আরেকটা ক্যাটায়ন যাচ্ছে, একটা অ্যানায়ন আসতেছে আরেকটা অ্যানায়ন যাচ্ছে। তাহলে এটাকে আমরা আয়ন বিনিময় মতবাদই তো বলবো আমরা, তাই না? এখানে তোমার ব্যালেন্স করার জন্য, হ্যাঁ, চার্জের বা আদানের বা ব্যালেন্স করার জন্য সেক্ষেত্রে যেটা হয়, এইভাবেই কিন্তু আয়ন বিনিময়গুলো হয়ে থাকে। তার মানে এভাবে করে কিছু আয়ন ভিতরে চলে গেল, তার মানে কি কি গেল ভিতরে, এই যে দেখো সোডিয়াম ভিতরে চলে গেল, ক্লোরাইড আয়ন ভিতরে চলে গেল, এভাবে করে কিছু আয়ন ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছে। হয়তো বলতে পারো যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নকে যে বের করে দিচ্ছি, হয়তো কোষের সেগুলো প্রয়োজন নাই এই মুহূর্তে। তাহলে এগুলো দিয়ে যদি সে অন্য কোনো কিছু নিতে পারে তাহলে তো তার জন্য ভালো। ঠিক আছে, এভাবে কিন্তু বিনিময় সংগঠিত হয়। নাম্বার 3, স্যার হাইড্রোজেন আর হাইড্রোক্সিল বের করতে কোনো শক্তির প্রয়োজন হবে না? হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন দেখা যায় এখানে বেশি আছে, কোষের ভিতরে বেশি আছে, সেজন্য বের হওয়ার জন্য তার শক্তির কোনো প্রয়োজন নাই, বাইরে কম আছে। জি স্যার, বুঝছি। এই ক্ষেত্রে আসলে কোন ক্ষেত্রে যে কোনটা হবে এটা বলা আসলে আগে থেকে বলা মুশকিল, বুঝছো? যে কোনো সময় যে কোনোটাই ঘটতে পারে, অটোমেটিক যাবে না? জি স্যার। যে কোনো সময় শুনো, যখন যে পরিস্থিতিতে যেটা প্রয়োজন সেভাবেই হবে। সবসময় যে একটাই হবে, সবসময় যে ব্যাপনই হবে, বা সবসময় আয়ন বিনিময়ের মতবাদ হবে, আয়ন বিনিময়টা হবে, ব্যাপারটা কিন্তু তা না। উদ্ভিদের যখন যেটা প্রয়োজন, যখন যেটা যে ধরনের কন্ডিশন থাকে সে কন্ডিশনে ওইটাই প্রযোজ্য হবে। বোঝা গেছে? সেজন্য আসলে আমরা এই জিনিসটা স্ট্রিক্টলি আমরা বলতে পারি না যে এটাই হচ্ছে বা এটাই হবে। ডোনেন সাম্যাবস্থা। ডোনেন সাম্যাবস্থা মতবাদ। আচ্ছা, এই মতবাদটা একটু খেয়াল করো, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এই মতবাদটাকে অনেক জটিল করেও বলা যায়, অনেক সহজ করে বলা যায়। তবে আমি জটিল করে বলে দেখছি যে আসলে এটা কোনো জটিল করে বলে দেওয়ার প্রয়োজন নাই, এটা সহজ করে বলাটাই ভালো। সহজ করে বলছি তোমাদের জন্য। কোষ ঝিল্লির অভ্যন্তরে, মানে কোষ ঝিল্লির ভেতরে, কোষ ঝিল্লি নিয়ে আমরা এখন কথা বলবো। কোষ ঝিল্লির ভেতরে কিছু নেগেটিভ চার্জ থাকে, কারণ এখানে যে প্রোটিন গুলো আছে, কোষ ঝিল্লির মধ্যে যে প্রোটিন গুলো আছে এরা নেগেটিভলি চার্জ। ঠিক আছে, কিছু নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, কোষ ঝিল্লির অভ্যন্তরে কিছু কি আছে, কিছু ঋণাত্মক নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, নেগেটিভ চার্জ আছে। এখন এই নেগেটিভ চার্জ কোষের ঝিল্লির অভ্যন্তরে নেগেটিভ চার্জ গুলো থাকার জন্য এরা কিন্তু আবার বাইরে আসতে পারে না। সেজন্য আমরা এদেরকে কি বলতে পারি, যেহেতু এরা কোষ ঝিল্লির অভ্যন্তরে আছে এবং বাইরে আসতেছে না, তাহলে আমরা এদেরকে কি বলতে পারি, স্থির বলতে পারি। এবং এরা ব্যাপনযোগ্য নয়, এরা স্থির এবং অব্যাপনযোগ্য। শব্দটা আমরা বলছি অব্যাপনযোগ্য। এরা বাইরে আসবে না, ব্যাপন হবে না, এবং তারা
অবস্থানগত পরিবর্তন হবে না। তাহলে আমরা এদের ক্ষেত্রে, এই আদানগুলোর ক্ষেত্রে বা আয়নগুলোর ক্ষেত্রে আমরা দুইটা শব্দ ব্যবহার করতে পারি, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে কি অব্যাপনযোগ্য। অব্যাপনযোগ্য কেন? কারণ তারা কোনো দিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, তারা কোষ ঝিল্লির মধ্যেই অবস্থান করতেছে। এখন কোষ ঝিল্লির মধ্যে এই নেগেটিভ আয়নের চার্জ যদি এরকম থাকে, অনেকগুলো থাকে, তাদেরকে নিউট্রাল বা তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য ভেতরে কিছু ক্যাটায়ন প্রবেশ করবে। তাহলে এই নেগেটিভ চার্জ গুলো দ্বারা আকৃষ্ট হয়ে ভেতরে কিছু কি হবে, প্লাস আয়নের প্রবেশ ঘটবে। এভাবে করে কিছু ক্যাটায়ন ভেতরে যাবে। ক্যাটায়ন গুলো ভেতরে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে যে নেগেটিভ চার্জ গুলি আছে তাদের অবস্থানের কারণে এই ক্যাটায়ন গুলো কোষ ঝিল্লির ভেতরে প্রবেশ করবে। এখন এই কোষ ঝিল্লির ভেতরে প্রবেশ কতক্ষণ করবে, তারা কতক্ষণ কোষ ঝিল্লির ভিতরে, এই প্রক্রিয়াটা কতক্ষণ চলমান থাকবে? এখন এখানে যতগুলো নেগেটিভ চার্জ থাকবে ঠিক ততগুলো ক্যাটায়ন বা পজিটিভ চার্জ ভিতরে প্রবেশ করতে থাকবে। ঠিক আছে, থাকবে। এর পরবর্তীতে যে ক্যাটায়ন গুলো ভেতরে প্রবেশ করলো তারা কিন্তু আলটিমেটলি ভেতরে চলে যাবে। তারা আলটিমেটলি কোথায় যাবে? ভেতরে। কিছু কিছু আয়ন ভেতরে যাবে, কিছু কিছু আয়ন কোষ ঝিল্লির মধ্যেই অবস্থান করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেতরেই চলে যায়। ঠিক আছে, তো এইভাবে করে কিছু আয়ন ভেতরে যাওয়ার সুযোগ পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এই নেগেটিভ চার্জ গুলোর অবস্থানের কারণে এটি সম্ভব হচ্ছে। বলো। স্যার পজিটিভ নেগেটিভ মানে এক অপরকে নিষ্ক্রিয় করে দিবে না? একই রকম আয়ন না তো, এগুলো নিষ্ক্রিয় করবে না। ঠিক আছে, কিন্তু ক্যাটায়ন দ্বারা সে আকৃষ্ট হবে কারণ আয়নগুলো ভেতরে প্রবেশ করতেছে। স্যার এটা তো নিউট্রাল হয়ে যাওয়ার কথা। যেহেতু দুইটা সংখ্যাই সমান, মানে অ্যানায়নের সমান সংখ্যকই ক্যাটায়ন ঢুকতে পারবে, বেশি বা কম না। আচ্ছা, ক্যাটায়ন অ্যানায়ন গুলো যদি ভিতরে চলে যায় তাহলে সাথে সাথে ক্যাটায়নকে নিয়ে যাবে। এমন বুঝছো এবার ঘটনা? অ্যানায়ন না স্যার ঝিল্লিতে স্থির থাকবে বললেন? ঝিল্লিতে স্থির থাকবে, কিন্তু সেটা কখনো কখনো তার প্রয়োজন অনুসারে ভেতরে যেতে পারে। সাথে করে যখন যাবে তার অ্যানায়নকে নিয়ে যাবে। তারা কিন্তু এদিকে আসবে না, এদিকে কখনো আসবে না, কারণ এরা মেমব্রেনটাকে ক্রস করে এদিকে আসতে পারবে না। এটা ভেতরে যেতে পারবে বাট এদিকে আসতে পারবে না। স্যার আমরা আয়ন বিনিময় মতামত অব্যাপনযোগ্য বলছি আমরা, কারণ ব্যাপিত হবে না, তারা ব্যাপন হয়ে তারা কখনো বাইরে আসবে না। স্যার বলো। স্যার আয়ন বিনিময় আমরা বললাম যে স্যার মানে পজিটিভ নেগেটিভ দুইটাই ভিতরে যেতে পারে, বাইরে আসতে পারবে, তাহলে স্যার কেন আসতে পারবে না এক্ষেত্রে আচ্ছা, সকল আয়ন কি একই রকম? সকল আয়ন কি তাদের পরমাণু সাইজ, আকার, আকৃতি কি একই রকম? না স্যার। তাইলে সকল পরমাণু কি স্পেসিফিক কিছু আয়নের জন্য স্যার এই ঘটনা ঘটবে? হ্যাঁ, এই স্পেসিফিক কিছুর জন্য এরকম ঘটবে, সবার ক্ষেত্রে না। ঠিক আছে, কিছু ক্ষেত্রে হয়তো এই ঘটনাটা ঘটতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখো আয়ন বিনিময়ের মধ্যে আয়ন বিনিময় মতবাদ হচ্ছে, তার ক্ষেত্রে কারো ক্ষেত্রে ব্যাপন হচ্ছে, বা কারো ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে। ডোনান সাম্যাবস্থা, সাম্যাবস্থা কথাটা কেন বলছে? কারণ ও যে প্লাস মাইনাস ইকুয়াল হবে, যতগুলো বাইরে যতগুলো এখানে স্থির থাকবে ততগুলো ক্যাটায়ন ভেতরে প্রবেশ করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত না সাম্যাবস্থা না পৌঁছাবে, ক্যাটায়ন আয়নের সংখ্যা সমান না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এই জন্য এটাকে ডোনান সাম্যাবস্থা বলা হচ্ছে। ডোনান হচ্ছে স্যার কোনো এক্ষেত্রে কি কিছু অ্যানায়ন কি বহিষ্কৃত বাইরেও চলে আসতে পারে? কিছু অ্যানায়ন এখানে ভিতরে কিছু আসবে, অ্যানায়ন কি সামান্য কিছু অ্যানায়ন কি হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মতবাদটা একটু ভিন্ন রকম। সেটা কি খেয়াল করো, তোমরা প্রশোধনের ব্যাপারটা তোমরা জানো। প্রশোধনের মাধ্যমে কি হয় বলতো? স্যার অতিরিক্ত পানিগুলো বের করে দেয়। উদ্ভিদ মূলের মাধ্যমে যে পানিটা শোষণ করে, হ্যাঁ, মূলের মাধ্যমে যে পানিটা শোষণ করে, আমরা তো জানি সেই পানিটা আলটিমেটলি কোথায় চলে যায়? উপরের দিকে চলে যায়, তাই না? তাহলে মূল কর্তৃক যে পানিটা সে শোষণ করবে তার পুরোটাই কিন্তু সে কি করে না, প্রায় 99% কিন্তু সে বের করে দেয়। মাত্র 1% তার কাজে লাগে, বাকি 99% দেখা যায় সেগুলোকে বের করে দেয়, এনভায়রনমেন্টে চলে যায়। এখন এই যে পানি সে নিচ্ছে মূলের মাধ্যমে, সে পানিটা কাণ্ড হয়ে কোথায় যাচ্ছে তোমরা জানো? জাইলেমের মাধ্যমে সেগুলো পাতায় যাচ্ছে, পাতায় যে যতটুকু তার সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হচ্ছে সে ব্যবহার করতেছে, আর বাকিটা কি হচ্ছে? বাকিটা সে পরিবেশে মুক্ত করে দিচ্ছে, এগুলো স্টোমাটার মাধ্যমে বাইরে চলে যাচ্ছে। প্রশোধন প্রক্রিয়াটা সম্পর্কে আমরা এখানেও পড়বো, আমাদের আছে, এরপরেই আমরা ওটাতে যাব। তো এই যে প্রশোধন প্রক্রিয়াটা তাহলে কি হচ্ছে? সবসময় চলমান থাকে উদ্ভিদের মধ্যে। ঠিক আছে,
উদ্ভিদের মধ্যে চলমান থাকে, তবে শীতকালে এটা কমে আসে যেহেতু পানির ক্রাইসিস থাকে, সেজন্য প্রক্রিয়াটা কিছুটা কমে যায়, কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। তাহলে এই যে ধরো প্রশোধন প্রক্রিয়াটা যে চলমান আছে, তার মানে একটা অব্যাহতভাবে একটা পানির প্রবাহ উদ্ভিদের মধ্যে চলমান আছে। পানি যাচ্ছে, উপরে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আবার নিচ থেকে যাচ্ছে, এভাবে সব সময় কি হচ্ছে, উদ্ভিদের মধ্যে একটা ব্যাপক হারে পানি কি হচ্ছে, শোষিত হচ্ছে। কারণ দেখো, ব্যাপক হারে এই জন্যই বলছি, তার 1% রিকোয়ারমেন্ট, কিন্তু সে 99% আরো অতিরিক্ত নিচ্ছে, নিয়ে সেগুলোকে বের করে দিচ্ছে। তার মানে তার মধ্যে একটা সব সময় প্রবাহ কি আছে, চলমান আছে। এখন কোন কোন সায়েন্টিস্ট যেটা বলতে চান যে এই যে পানিটা ভেতরে ঢুকতেছে, পানির একটা প্রেশার কিন্তু আছে সব সময়, পানিটা ভেতরে যাচ্ছে এবং সেটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রেশারটা অব্যাহতভাবে মানে এখান থেকে রিলিজ হচ্ছে বলেই কিন্তু সে আবার নিতে পারতেছে। রিলিজ না হলে, এগুলোকে বের করে না দিলে কিন্তু নিতে পারতো না। তার মানে বের করতেছে আবার নিচ্ছে, বের করতেছে আবার নিচ্ছে, তার মানে এই প্রক্রিয়াটা চলমান আছে, সব সময় এটা চলতেই আছে। এখন এই যে এই পানিটা যখন ভেতরে যাচ্ছে, কোন কোন সায়েন্টিস্ট বলতে চান যে এই পানিটা প্রবেশের সময় আয়নগুলো ভেতরে এমনিতেই প্রবেশ করবে, তার জন্য আসলে অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। এই পানিটা যখন প্রবেশ করবে, তখন এই পানির সাথে সাথে আয়নগুলো প্রবেশ করবে, যেহেতু পানির একটা ভেতরে চাহিদা আছেই, তাই পানিটা তো আর আয়ন ছাড়া প্রবেশ করতে পারে, পানির সাথে আয়নগুলো মিশে থাকে, তাই না? তো এই আয়নগুলো ভেতরে একসাথে প্রবেশ করবে, এবং এভাবেই আসলে আয়নগুলো ভেতরে প্রবেশ করে। তো কারো কারো মতে এটাকে বলা হচ্ছে ব্যাপক প্রবাহ, যে ব্যাপকভাবে আয়ন কি হয়, এই পানির সাথে সাথে আয়নগুলো প্রবেশ করে, এটাকে ব্যাপক প্রবাহ মতবাদ বলা হচ্ছে। তো এটা ধরো একেবারেই সহজ। কেউ কেউ বলতে চান যে না, আসলে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, পাশাপাশি এভাবেই কিন্তু ম্যাক্সিমাম আয়ন কিন্তু এভাবেই প্রবেশ করে কারো কারো মতে। ঠিক আছে, তো এগুলো তো সবই মতবাদ, কোনোটাই 100% অ্যাপ্লিকেবল না উদ্ভিদের ক্ষেত্রে, সবগুলোই আবার কোনোটা বাদ দেওয়া যাবে না, আবার সবগুলোই যে হবে ব্যাপারটাও সেটাও না। ঠিক আছে, তো এভাবেই আসলে উদ্ভিদের মধ্যে আয়নগুলো প্রবেশ করে। এখানে আমরা 4টা মতবাদ দেখেছি, এগুলো সবগুলো কিন্তু এটাই বেশি সবগুলো হচ্ছে, লজিক্যাল মনে হয়। এটা তোমার কাছে লজিক্যাল মনে হচ্ছে, আচ্ছা। আরেকজনের কাছে এটা লজিক্যাল মনে হতে পারে, আরেকজনের কাছে এটা লজিক্যাল মনে হতে পারে। ঠিক আছে, আসলে একেবারে আমরা কনক্রিট কোনো কনক্লুশন আমরা এখানে টানতে পারবো না, কারণ এখানে আসলে এটা এক্সপেরিমেন্টের বিষয়। কোনোটার ক্ষেত্রে এটা সত্য, কোনোটার ক্ষেত্রে এটা সত্য, কোনোটার ক্ষেত্রে আবার এটা সত্য হতে পারে, কারণ এখানে যেহেতু আরো অনেক বিষয় রিলেটেড আছে, হ্যাঁ, তার সার্বিক অবস্থা এখানে আর অনেক কিছুর সাথে রিলেটেড, কাজে কখন কোনটা হবে এটা একেবারে স্পেসিফিক বলা খুব কঠিন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে তাহলে আমাদের সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের যে মতবাদগুলি আছে, সেই মতবাদগুলো আমরা শেষ করে ফেললাম। এবার আমরা তার পরবর্তী টপিকসে যাব। তোমাদের কোনো কনফিউশন থাকলে বলতে পারো। স্যার, ডিফিউশন আর সুবিধাপ্রাপ্ত ডিফিউশনের মধ্যে পার্থক্য কি? ডিফিউশন এবং সুবিধাপ্রাপ্ত ডিফিউশন, ডিফিউশন মানে হচ্ছে যাটা মেমব্রেনের মধ্য দিয়ে যাবে শুধু, আর সুবিধাপ্রাপ্ত যারা হচ্ছে তারা একটা প্রোটিনের মধ্য দিয়ে যায়। ঠিক আছে, একটা প্রোটিনের মধ্য দিয়ে যাচ্ছে, দেখছো তুমি যদি ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করে দেখবা যে সে সুবিধা পাচ্ছে, কারণ প্রোটিনের মধ্যে একটা চ্যানেল থাকে, ওই চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে, সে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, ওইটাই বলা হয়েছে। স্যার, তাহলে সুবিধাপ্রাপ্ত ডিফিউশনে বেশি পরিমাণে আয়ন যাবে? এটা কোনো কোনো ক্ষেত্রে সত্য, আবার কোনো কোনো ক্ষেত্রে সত্য না। আমরা এরকম দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে এটা ঠিক আছে, আবার কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এটা ঠিক নেই, সেটাও আমি কনক্লুশনে মানে স্পেসিফিক বলা যাবে না। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে 99% কি বললেন বুঝতে পারি নাই। 99 ভেতরে প্রবেশ করবে। এখন সে ক্যাটায়ন এবং ক্যাটায়ন কি একে অপরকে নিষ্ক্রিয় করবে কিনা, এটা একটা প্রশ্ন এসে যায়। আচ্ছা, তারা সাময়িকভাবে হয়তোবা তারা কি হতে হবে, ধরো সোডিয়াম দ্বারা ক্লোরাইড আকৃষ্ট হয়ে সোডিয়াম মানে এমনি বলছি আর কি, ধরো লবণ তৈরি করলো, সেটা আবার ভেঙে যেতে পারে, ভেঙে যেয়ে আবার কি হতে পারে, আবার আয়ন তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে, বলো। থ্যাংক ইউ স্যার। প্রধান সাম্যাবস্থা মতবাদে কি আপনার এই যে মানে সেল মেমব্রেনের মধ্যে কি ক্যাটায়ন গুলো থাকতে পারে? ক্যাটায়ন গুলো তো ঢুকবে, ক্যাটায়ন তো ঢুকবে। আমরা বলছি অ্যানায়নের জন্য ক্যাটায়ন ভেতরে প্রবেশ করে। আচ্ছা, ক্যাটায়ন ভেতরে প্রবেশ করলো, ভালো কথা। তাহলে ক্যাটায়ন ভেতরে প্রবেশ করে, তাহলে ভেতরে কিন্তু সেল মেমব্রেনের মধ্যে কিছু ক্যাটায়ন তাহলে ঢুকে গেল, এই সুযোগে কিছু ক্যাটায়ন ভেতরে চলে গেল, এবং তারা পরবর্তীতে সেল মেমব্রেনকে অতিক্রম করে কিন্তু তারা ভেতরে যেতে পারে। ঠিক আছে, সেভাবে করে কিছু আয়ন কিন্তু ভেতরে চলে যাচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আয়ন যাওয়া। জি স্যার। স্যার, লেসিটিন বাহক ধারণার ওই স্লাইডটা একটু দেখানো যাবে? হ্যাঁ, এটা আবার এভাবে জাস্ট একটা রূপরেখা দেখানো, আর কিছুই না।
তুমি যদি স্যার। রাসায়নিক গঠনটা দেখতে তাহলে ব্যাপারগুলো তোমার কাছে অনেক ক্লিয়ার হতো। বলো। স্যার কোলিনটাই কি শুধুমাত্র অ্যাসিটাইল হয়ে আর কি লেসিথিনে পরিবর্তিত হবে? লেসিথিনে রূপান্তরিত হবে, কারণ সে এখানে আরো কিছু অনেক ব্যাপার আছে, আরো কিছু তার সাথে যুক্ত হবে। স্যার ফসফোটাইরিক অ্যাসিডটা কি তাহলে থেকে যাবে আগের মতন? না, এটা আবার ধরো এটা আবার রূপান্তর হয়ে যাবে, এটা আবার রূপান্তর হয়ে আবার ধরো অন্য যৌগ তৈরি অন্য হবে। যৌগ গঠন করবে। হ্যাঁ, অন্য যৌগ গঠন করবে। ঠিক আছে, আচ্ছা। এবার আসো হচ্ছে প্রশোধন। দেখো প্রশোধনটা আমরা এই খেয়াল করো, তোমরা আমার কথা শুনো, খেয়াল করো। সেটা হচ্ছে প্রশোধনটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। হ্যাঁ, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি করে, উদ্ভিদ তার কিছু অঙ্গ হতে অতিরিক্ত পানিটাকে বের করে দেয়। অতিরিক্ত পানি তার যেটা প্রয়োজন নাই, হ্যাঁ, অতিরিক্ত পানি কি আকারে বের করে দেয় বলতো? বাষ্প আকারে। বাষ্প আকারে বের করে দেয়। স্যার বাষ্প আকারে স্যার। বাষ্প আকারে বের করে। তাহলে বাষ্প আকারে শব্দটা আমি কেন এখানে মেনশন করলাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে কি এটা অনেক সময় একটু কনফিউজিং মনে হতে পারে আমাদের কাছে। আচ্ছা, রোলগুলো আমি একটু নিয়ে নিই, হ্যাঁ, তারপরে আমি বুঝাচ্ছি তোমাদেরকে। তোমরা ইনফরমেশন গুলো খাতায় লিখে নাও। রোল 1, আমি যে রোল নাম্বার গুলো বলছি তোমরা যদি থাকো তাহলে তোমরা একটু রেসপন্স করবা, হ্যাঁ। 108, 125, 127 8 আছে, আর হচ্ছে এদিকে তোমরা রোল নাম্বার অবশ্যই দিবা, হ্যাঁ। স্যার 78 আছে, মেসেজ দিচ্ছে। 125 ও আছে। স্যার 51 ও আছে। ওকে, খেয়াল করো। তাহলে যেটা আমরা বলছি, উদ্ভিদ যে অতিরিক্ত যে পানিটা আছে সেটা বাষ্প আকারে বের করে দিবে। আচ্ছা, এখানে বাষ্প আকারে বলার কারণ হচ্ছে উদ্ভিদ কিন্তু তরল আকারেও পানি বের করতে পারে। সেটা কোন প্রক্রিয়া জানো? উদ্ভিদ তরল আকারে যে পানি বের করে দেয় সেই প্রক্রিয়াটার নাম কি তোমরা জানো? গ্যাটেশন স্যার। গাটেশন। এটাকে গাটেশন বলা হয়, বা বাংলা এটাকে পানি নির্গমন বলা হয়। গাটেশনের বাংলা শব্দটা করা হয়েছে পানি নির্গমন। ওকে, এটা তাহলে লিকুইড ভাবেই নির্গত হয়। হ্যাঁ, এটা তরল আকারে নির্গত হয়। এটা তোমরা এটা আছে হচ্ছে টিস্যু যে অধ্যায়, এটা আছে না অষ্টম অধ্যায়, টিস্যু অধ্যায়ের মধ্যে এটা জি আছে। স্যার, জি স্যার। টিস্যু অধ্যায়ের মধ্যে আছে, এটা পড়ে নিও, হ্যাঁ। আর এপিডার্মিসের যে এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে আছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে তোমাদের 17 তারিখে যে কুইজটা আছে না, বায়োলজি কুইজ, কিন্তু 17 তারিখে, জানো তো নাকি? জি স্যার। জি স্যার, জি। সেই 17 তারিখে যে কুইজটা হবে সেই কুইজের সিলেবাস আমি বলে দিচ্ছি। অফিসিয়ালি তোমরা এমনি ওয়েবসাইটে পাবা, কিন্তু আমি আনঅফিসিয়ালি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই অধ্যায় সেখানে থাকবে হচ্ছে তোমাদের টিস্যু ও টিস্যু তন্ত্র, ওইটা থাকবে। আর হচ্ছে এর আগে যেটা আছে সপ্তম অধ্যায়, অর্থাৎ নগ্নবীজি এবং আবৃতবীজি, এই দুটা অধ্যায় থাকবে। তোমরা প্রিপারেশন মানে স্যার শুরু করো। চ্যাপ্টার 7-8 7-8 থাকবে, ওটা 7-8 লিখে রাখো এবং পড়া শুরু করে দাও, হ্যাঁ। তো সিরিয়াসলি এক্সাম গুলো দাও, তাহলে তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে, হ্যাঁ। কারণ টেস্টের আগে তো ধরো এই তোমার পড়া গুছাইতে হবে, তাই না? তোমরা যদি এখন থেকে না গুছাও তাহলে তো তোমরা শেষ করতে পারবে না। সেজন্য একটু সিরিয়াসলি নিজের নিজের জন্য, ভালোর জন্য তোমরা সেভাবে প্রস্তুতি নাও। এখানে আলটিমেটলি ভালো মন্দটা কিন্তু তোমারই। তুমি যদি নিজেকে যদি এটাকে সিরিয়াসলি না নাও, তাহলে এর জন্য ক্ষতিগ্রস্ত হবা কিন্তু তুমি। আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবা। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? দিন শেষে কিন্তু তুমি নিজেই লুজার হবে, কাজে সেটা তোমাকে মাথায় রেখে কিন্তু তোমাকে সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে। ওকে, তোমাকে ভালো করতে হবে, তোমার ভালো মন্দ তোমাকে বুঝতে হবে। এখন আর তোমরা ছোট না, এখন অনেক বড় হয়ে গেছে, এখন রেসপন্সিবিলিটি নিতে হবে নিজেকে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো যে আমরা যেটা বলছি যে পানিটা বাষ্প আকারে বের হতে পারে। বাষ্প আকারে যদি এই সমস্ত অঙ্গের মাধ্যমে, যেগুলোর কথা আমরা এখন বলবো, এই সমস্ত অঙ্গের মাধ্যমে যদি পানিটা বাষ্প আকারে বের হয়, এটাকে আমরা প্রশোধন বলবো।
আর গাটেশন হয় তরল আকারে পানিটা বের হয়, সেটা একটা বিশেষ অঙ্গের মাধ্যমে হয়। সেই অঙ্গটার নাম কি বলতে পারবা কেউ? সেটার নাম কি? গাটেশন প্রক্রিয়ায় যে পানিটা নির্গত হয় সেটা কিভাবে হয়? স্যার পানিপত্র রন্ধ্রের মাধ্যমে। হ্যাঁ, এটাকে হাইডাথোড বলা হয়, বাংলায় বলা হয় পানি পত্ররন্ধ্র বলা হয়, এটাকে পানি পত্ররন্ধ্র বলা হয়ে থাকে। ওকে, হাইডাথোডের মাধ্যমে পানিটা তরল আকারে বের হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে 99% ওয়াটারই সে কিন্তু বাইরে রিলিজ করে দেয়। হ্যাঁ, এবং তোমরা এটাকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হতো, নেসেসারি কি বলা হতো? ইভিল বলা হতো। তোমরা 19 তোমরা পড়ছো, আমি জানি 19 পড়ছো এই শব্দটা, নেসেসারি ইভিল ছিল, যে এটা অনেক সময় কি হতে পারে উদ্ভিদের জন্য ভালো, আবার এটা অনেক সময় উদ্ভিদের অমঙ্গলও ডেকে আনে। কারণ এটা প্রশোধন প্রক্রিয়াটা যদি অনেক বেশি পরিমাণে হয়, অনেক সময় উদ্ভিদ কি হয়, উদ্ভিদের মৃত্যু হতে পারে। ঠিক আছে, এত খুশি কেন? তোমরা ক্লাস করার সময় যেখানে নিরিবিলি থাকা যায়, তোমরা যদি এরকম গ্যাদারিং এর মধ্যে থাকো, শব্দের মধ্যে থাকো, তাহলে কিছুই মনে থাকবে না। হ্যাঁ, ক্লাস করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, চুপচাপ নিরিবিলি, তাহলে সেখানে তো জিনিসগুলো তোমাদের মনে থাকবে। তাহলে আসো যে আমরা প্রশোধনের প্রকারভেদে যদি আমরা যাই, প্রশোধন হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি সেটা যদি আমরা বলি, দেখো, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, যেটা পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, স্টোমাটার মাধ্যমে হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব, এবং এটার পরিমাণ সবচেয়ে বেশি। হ্যাঁ, উদ্ভিদের পাতার মধ্যে তোমরা জানো যে পাতার মধ্যে কিছু পত্ররন্ধ্র থাকে, পাতার 2 পৃষ্ঠে, কখনো কখনো 1 পৃষ্ঠে কি থাকে, অনেকগুলো ছোট ছোট রন্ধ্র বা ছিদ্র থাকে, যেগুলোকে আমরা পত্ররন্ধ্র বলছি। এই পত্ররন্ধ্রের মাধ্যমেই ম্যাক্সিমাম 90 থেকে 95% প্রশোধন হয়ে থাকে। ওকে, এবার আসা হচ্ছে লেন্টিকুলার। লেন্টিকুলারটা কি খেয়াল করো, উদ্ভিদের মধ্যে লেন্টিসেল বলে, উদ্ভিদের বাকলের মধ্যে, বিশেষ করে যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, দেখবা বাকলের মধ্যে ছোট ছোট কতগুলো ছিদ্র থাকে, সে সমস্ত জায়গা দিয়ে টিস্যুগুলো কি হয়, ফেটে যায়। হ্যাঁ, টিস্যুগুলো ফেটে বের হয়ে আসে। এখানে যে রন্ধ্রগুলো, এই যে দেখো, এটাকে যদি আমরা মাঝখান দিয়ে এভাবে প্রস্তুচ্ছেদ করি, তাহলে এরকম আমরা কিছু রন্ধ্র আমরা দেখতে পাবো। এখানে এগুলোকে লেন্টিসেল বলা হয়। সেল মানে আবার কোষ না, সেল মনে করে অনেকে, আবার কোষ মনে করে, আসলে সেল এটা কোনো একটা কোষ না এখানে। হ্যাঁ, এখানে একটা রন্ধ্র জাস্ট, এই রন্ধ্র দিয়ে কিছু পরিমাণে পানি, এই রন্ধ্রটা দিয়ে মূলত গ্যাসীয় বিনিময় হয়, গ্যাসের আদান প্রদান হয়, এবং একই সাথে কিছু পানিও কিন্তু এখান থেকে কি হতে পারে, রিলিজ হতে পারে। ওকে, কিছু পানি বাইরে বের হয়ে আসতে পারে, এবং যার পরিমাণ হচ্ছে খুবই সামান্য। লেন্টিসেলের মাধ্যমে যে পরিমাণ পানিটা বের হয়, টোটাল যে পানিটা বের হয় তার হচ্ছে 1%-এর কম পানি হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে লেন্টিসেলটা কখন কোন উদ্ভিদের মধ্যে দেখা যায়? বিশেষ করে উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়। সেকেন্ডারি বৃদ্ধি বুঝো? উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধিটা পাশে মোটা হওয়া। পাশে মোটা হওয়া, তাই না? এই গাছটা যখন পাশে মোটা হবে, এই উদ্ভিদটা যখন পাশে মোটা হবে, ধরো তার ডায়ামিটারটা যদি বেড়ে যায়, হ্যাঁ, এখন যে অবস্থা আছে তার চেয়ে যদি বেশি হয়ে যায়, এই ডায়ামিটারটা বাড়ার সময় এই বিভিন্ন জায়গায় তার বাকলের মধ্যে যে কর্ক টিস্যু গুলো আছে, সেই কর্ক টিস্যু গুলোর মধ্যে কিছু ছিদ্র তৈরি হয়। ওকে, এই ছিদ্রগুলো দিয়ে পানিটা বের হয়ে আসে, এবং যেহেতু এই ছিদ্রগুলোকে আমরা লেন্টিসেল বলছি, আর লেন্টিসেলের মধ্য দিয়ে যেহেতু পানিটা বের হয়ে আসতেছে, সেজন্য এটাকে বলা হয় লেন্টিকুলার প্রশোধন। এটাকে বলা হয় কি? লেন্টিকুলার প্রশোধন। আচ্ছা, এবার আসা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন। ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধনটা হচ্ছে উদ্ভিদের মধ্যে, বিশেষ করে হচ্ছে তোমার পাতার মধ্যে, হ্যাঁ, উদ্ভিদের দেহের মধ্যে কিউটিকলের আবরণ থাকে। কিউটিকল, দেখো এখানে আমরা একটা পাতার প্রস্তুচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি। দেখো এই পাতা, এটা হচ্ছে সাদা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এপিডার্মিস। এটার উপরে যে সবুজ যে একটা মোটা লেয়ার আছে, এই যে দেখো এখানে আছে একটা মোটা লেয়ার আছে, এই মোটা লেয়ারটাকে বলা হয় কিউটিকল। মোটা লেয়ারটার নাম হচ্ছে কিউটিকল। আর এই কিউটিকলটা তৈরি হয় একটা লিপিড জাতীয় উপাদান, যেটার নাম হচ্ছে কিউটিন। এটার নাম কি বলছি আমরা? কিউটিন।
তাহলে কিউটিনটা তৈরি করে হচ্ছে কিউটিকল। ওকে, কিউটিকলের উপাদানের নাম হচ্ছে কিউটিন। কিউটিনটা হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় উপাদান। এখন এই কিউটিকলটা কি করে? কিউটিকলটা আসলে একটা অভেদ্য, মানে এটা ভেদ করে কোনো কিছু যেতে পারে না। ঠিক আছে, এটা ভেদ করে কোনো কিছু যেতে পারে না। এখন কোনো কারণে যদি কিউটিকল লেয়ারটা কোথাও যদি এই কিউটিকল যে লেয়ারটা আছে সেই লেয়ারটা যদি দুর্বল হয়ে যায়, সেই লেয়ারটা যদি পাতলা হয়ে যায়, তাহলে কিছু পরিমাণে পানি কি হতে পারে? বেরিয়ে যেতে পারে। কিছু পরিমাণ পানি বাইরে মুক্ত হয়ে যেতে পারে তাদের এই ত্বক থেকে। ঠিক আছে, ত্বক থেকে কিউটিনটা যদি সরে যায় কোনো কারণে, সেখান থেকে হচ্ছে কিছু পরিমাণে পানি এই ত্বকের মাধ্যমে বের হয়ে যেতে পারে। আর সেটাও কিন্তু বাষ্পাকারে বের হয়, এবং যেহেতু বাষ্পাকারে বের হয় এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? কিউটিকুলার প্রশোধন আমরা বলবো। ঠিক আছে, তাহলে কিউটিকুলার মাধ্যমে বা ত্বকের মাধ্যমে যে প্রশোধন হয় সেটাকে বলা হচ্ছে কিউটিকুলার প্রশোধন। সেটা 5 to 10% হয়ে থাকে। এটা 5 to 10% হয়। আর এটা সবচেয়ে কম যেটা হয় সেটাকে আমরা লেন্টিকুলার প্রশোধন আমরা বলছি। স্যার বুঝা গেছে? কিউটিকুলার প্রশোধনটা উদ্ভিদের কোন অঙ্গে হয়? বিশেষ করে পাতায় হয়, কাণ্ডে হতে পারে, পাতায় হয়, কাণ্ডে হয়। তাছাড়া পাতায় হলে আমরা এটাকে পত্ররন্ধ্রীয় প্রশোধন বলতেছি না কেন? এটা তো পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যাচ্ছে না, পত্ররন্ধ্র তো এই যে এখানে আছে। পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যখন যাবে সেটা পত্ররন্ধ্রীয় হবে, কিন্তু তার এমনি নর্মাল যে কোনো ত্বকের যে কোনো জায়গা থেকে গেলে সেটাকে তো আমরা পত্ররন্ধ্রীয় প্রশোধন আমরা বলতে পারবো না। জি স্যার। ওকে, তাহলে আমার মনে হয় যে প্রশোধন সম্পর্কে আমরা কিছুটা আলোচনা আমরা জেনেছি। এবার আমরা পত্ররন্ধ্রের গঠন নিয়ে আলোচনা লাস্টে করব। আবার বললে ভালো হতো স্যার, কিউটিকুলার প্রশোধনটা। স্যার কিউটিকুলার পত্ররন্ধ্র হচ্ছে পাতার মধ্যে যে রন্ধ্রগুলি থাকে, পাতার উভয় পৃষ্ঠে থাকতে পারে অথবা যে কোনো একটা পৃষ্ঠে কি থাকে? সূক্ষ্ম কতগুলো রন্ধ্র থাকে, ছিদ্র থাকে, যেগুলোকে আমরা কি বলি? পত্ররন্ধ্র বা স্টোমাটা আমরা বলি। ওকে, এটা এই গঠনটা, এই পত্ররন্ধ্রগুলো উদ্ভিদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মধ্যে দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ওকে, তোমাদেরকে আমরা দেখাইছিলাম প্র্যাকটিক্যালি, মনে আছে কি তোমাদের পত্ররন্ধ্রের কথা? জি স্যার। খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় পত্ররন্ধ্রগুলো, যদিও ছোট দেখা যায়, কিন্তু আমরা তো মানে ব্যাকটেরিয়া বা অন্যান্য জিনিসগুলোর তুলনায় এই পত্ররন্ধ্রগুলো কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যায়। যদি তোমাদের মনে থাকে আর কি, আমরা কিন্তু ল্যাবে এগুলো দেখাই। ওকে, আচ্ছা, এই যে পত্ররন্ধ্র আমরা দেখালাম তোমাদেরকে, এখানে আমাদের এই পত্ররন্ধ্রের গঠনটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। পত্ররন্ধ্র আসলে বেসিক্যালি এখানে কোনটায়? এটা হচ্ছে রন্ধ্র, এই যে দেখো, এটা হচ্ছে রন্ধ্র, এটা হচ্ছে ছিদ্রটা। এই ছিদ্রটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। ঠিক আছে, আচ্ছা, এই রন্ধ্রের দুই পাশে দেখো, এই রন্ধ্রের দুই পাশে দুটো কোষ আছে। এই পাশে একটা কোষ আছে, এই পাশে একটা কোষ আছে। এগুলো অর্ধচন্দ্রাকৃতির কোষ। এই পাশে আছে একটা, এই পাশে একটা আছে। এই দুইটা কোষকে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল। ওকে, এই দুইটা কোষকে বলা হচ্ছে রক্ষী কোষ বা গার্ড সেল। এই রক্ষী কোষগুলো, এবার দেখো, রক্ষী কোষগুলোর আশেপাশে আরো কিছু কোষ আছে। এগুলো আরো কিছু কোষ আছে যারা রক্ষী কোষের সাথে সংলগ্ন থাকবে, মানে রক্ষী কোষের আশেপাশে যে সমস্ত কোষগুলো থাকবে তাদেরকে বলা হয় সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল বলা হয় থাকে। ধরো এখানে একটা আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ধরো তার সংলগ্ন 4টা সেল, এদেরকে আমরা কি বলছি? সহকারী কোষ বলছি আমরা। ঠিক আছে, এই তোমরা চ্যাট বক্সে কিছু লিখবা না, ঠিক আছে? এখানে নোটিফিকেশন আছে, আমার সমস্যা হয়। অপ্রয়োজনীয় কোনো কিছু লিখবা না, নাহলে কিন্তু আমি এটা অফ করে দিব, অপশন বন্ধ রাখবো। স্যার পত্ররন্ধ্রের সংজ্ঞাটা স্যার একটু এক লাইনে বলবেন? পত্ররন্ধ্রের সংজ্ঞা বইয়ের মধ্যে আছে, পাবা। আগে বুঝো ব্যাপারটা, সংজ্ঞা বইয়ের মধ্যে আচ্ছা। অনেক আছে, আগে জিনিসটা বুঝো। তাহলে যেটা আমরা বলছি যে এটার আশেপাশে এই রক্ষী কোষের সংলগ্ন যে কোষগুলি আছে এগুলোকে আমরা সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ বলছি আমরা। সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল বলা হয়ে থাকে। এখন এই সহকারী কোষ এবং রক্ষী কোষের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? রক্ষী কোষের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো। লেখো, একটা করে লেখো। রক্ষী কোষের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রধানত এটি অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা অর্ধচন্দ্রাকৃতি বা ক্রিসেন্ট শেপ বলে থাকি আমরা। 2 নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে এটার মধ্যে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়।
সুস্পষ্ট নিউক্লিয়াস। যদিও তোমরা নিউক্লিয়াসটা দেখতে পারো নাই, কারণ তোমরা যে বিবর্ধন ক্ষমতার মাইক্রোস্কোপ ব্যবহার করো সেটা দিয়ে আসলে নিউক্লিয়াস দেখা সম্ভব হয় না। কিন্তু আমরা যদি আরো ভালো মাইক্রোস্কোপ যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো আমরা সেটা তোমাদেরকে দেখাতাম। তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবে তখন তোমরা আরো ভালো মাইক্রোস্কোপ ব্যবহার করবে, তখন তোমাদেরকে সেটি দেখা সম্ভব। তারপরে হচ্ছে যে এখানে ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম থাকে। তার মানে আশেপাশের সেলের তুলনায় রক্ষী কোষের সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন। সেটাও তোমরা হয়তো সেভাবে এটা কি ঘন না পাতলা এটাও দেখা আসলে তোমাদের মাইক্রোস্কোপ দিয়ে সম্ভব না। তারপরে হচ্ছে প্লাস থাকার কারণে রক্ষী কোষটাকে তোমরা কেমন দেখছিলে বলতো? তোমাদের দেখি কতটুকু মনে আছে বলতো, রক্ষী কোষটা দেখতে কেমন ছিল? সবুজ রঙের ছিল। সবুজ রঙের ছিল, সবুজ রঙের। সবুজ রঙের ছিল। দেখছো, সবই মনে আছে। তাহলে আশেপাশে যে কোষগুলো ছিল তার তুলনায় এটা সবুজ ছিল, কারণ আশেপাশে কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে না। সাধারণত এই ত্বকীয় কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু আমাদের এই রক্ষী কোষের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, যার ফলে সে খাদ্য প্রস্তুত করতে পারে। খাদ্য প্রস্তুত করাটা কিন্তু তার জন্য দরকার, কারণ তার শক্তি দরকার। কারণ সে পত্ররন্ধ্রটাকে খোলা এবং বন্ধ হওয়াটা কিন্তু সে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, পত্ররন্ধ্র খোলা থাকবে না বন্ধ থাকবে, এটা নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে? এই রক্ষী কোষের মাধ্যমে। কাজেই এই রক্ষী কোষের এই বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। ওকে, রক্ষী কোষের এই বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, না থাকলে কিন্তু তার এই সে কাজ করতে পারবে না। ওকে, তাহলে আমরা পত্ররন্ধ্রের গঠনটা আমরা দেখলাম। পত্ররন্ধ্রের কাজটা আমরা একটু সংক্ষেপে বলে নিই। পত্ররন্ধ্রের কাজটা কি? পত্ররন্ধ্রের একটা কাজ তো তোমরা অলরেডি জেনে আসছো। কি কাজ? সেটা হচ্ছে সে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে কি করে? অতিরিক্ত পানি। সে 99% নেয় কেন? বাকিটা নেয় কেন? সে 1% নিলেও তো পারতো। প্রশ্ন আসে না অনেক মনে, যে 1% নিলেই তো পারতো, 99% কেন নিচ্ছে? আসলে 99% এই পানিটা নিয়ে যে অতিরিক্ত পানিটা যে বের করে দিচ্ছে, এটার সাথে অনেক কিছু ইনভলভ আছে। এর সাথে অনেক শারীরবৃত্তীয় কাজকর্ম ইনভলভ। তোমরা তো দেখলা যে ব্যাপক প্রবাহ কিন্তু এভাবে কিন্তু আয়নগুলো ভেতরে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও আর অনেক ঘটনা আছে, সেটা হয়তো তোমরা পরবর্তীতে জানবে। তো এক্ষেত্রে আসলে এটা দরকার, উদ্ভিদের জন্য এটা দরকার। এই পানিটা ভিতরে প্রবেশ করে দাও, পরিবেশের জন্য দরকার। এভাবে কিছু পানি বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। ঠিক আছে, মাটি হতে কিছু পানি বায়ুমণ্ডলে যাচ্ছে। এখন এবার দেখো, তাহলে এই প্রশোধন প্রক্রিয়ার জন্য এই পত্ররন্ধ্রটা দরকার। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। আরেকটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় বলতে কি বুঝাই? তোমরা জানো যে পাতার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ, একটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ, আর একটার নাম হচ্ছে শ্বসন। এরপরের ক্লাস কি তোমাদের? ম্যাথমেটিক্স। কোন স্যার? কিশোরী স্যার। আচ্ছা, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। ওকে, আচ্ছা। তাহলে এই সালোক সংশ্লেষণ এবং শ্বসনের জন্য যে গ্যাসীয় যে বিনিময়টা হয়, কিছু গ্যাস ভেতরে যায়, কিছু গ্যাস বের হয়, তাহলে সেটি কিসের মাধ্যমে হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। ঠিক আছে, আর পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো কি করতে পারে? খাবার তৈরি করতে পারে। এখানে রক্ষী কোষের মধ্যে খাবার তৈরি হয়। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। সময় প্রায় শেষ। স্যার পাতার মধ্যে কি রক্ষী কোষে সবচেয়ে বেশি খাদ্য উৎপন্ন হয়? হ্যাঁ, না না না, রক্ষী কোষের মধ্যে, ত্বকীয় কোষের মধ্যে, মানে এপিডার্মিসের মধ্যে রক্ষী কোষগুলো খাবার তৈরি করে। পাতার মধ্যে এটা এভাবে বলা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।